আমরা গত ক্লাস শেষ করেছিলাম যে nomenclature কাকে বলে and how plant nomenclature or nomenclature of a taxon has been controlled or named. আমরা সেক্ষেত্রে বলেছিলাম যে এই ক্ষেত্রে মূলত আগে যেটাকে বলা হতো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার বা ICBN, তার নীতিমালা অনুসারে বিভিন্ন ট্যাক্সনের নামকরণ করা হয়ে থাকে বা নামকরণ সংক্রান্ত অন্যান্য কাজগুলি করা হতে থাকে। বর্তমানে যেটা পরিবর্তিত হয়ে ICN এ রূপান্তরিত হয়েছে এবং আমরা এখন বলছি যে ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর অ্যালজি, ফানজাই অ্যান্ড প্ল্যান্টস। এবং সেক্ষেত্রে এই প্রাক্তন যে ICBN এবং বর্তমান যে ICN এর মধ্যে কি কি তফাৎ আছে, তার মধ্যে মেজর তিনটি তফাৎ তোমাদেরকে আমি বলার চেষ্টা করছি। এবং তোমাদের এই লেভেলের জন্য এই তিনটি তফাৎ বা আরো একটা দুটি তফাৎ যদি কেউ যোগ করতে চাও তাহলে করতে পারো, এইটাই এনাফ। কেননা যদি কেউ কখনো প্ল্যান্ট ট্যাক্সোনমিতে কাজ করো তাহলে আলটিমেটলি নোমেনক্লেচার করার সময় ওই ICN কে ইন্ডিভিজুয়ালি ফলো করেই করা লাগবে। যেহেতু আমরা এগ্রিকালচারের ছাত্রছাত্রী, আমাদের ওয়াইল্ড প্ল্যান্টস নিয়ে খুব বেশি কাজ নেই, ফলে আমরা এইখানে এটা শেষ করতে চাই। আজকে আমরা যেটা শুরু করতে চাই যে এই ICN কিভাবে প্ল্যান্ট নোমেনক্লেচারকে কন্ট্রোল করে থাকে বা ICN কি কি কাজ করে। এর মধ্যে প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট আমরা যখন বলছিলাম সেটা হচ্ছে যে নোমেনক্লেচার, তাহলে তার প্রথম যে কাজ হচ্ছে সেটা হচ্ছে নোমেনক্লেচার অফ ট্যাক্সন আর নোমেনক্লেচার অফ এ ট্যাক্সন। ফ্যামিলি এবং আপার লেভেলের ট্যাক্সনের জন্য আর কি যে ICN এর রুল হচ্ছে যে এদের নামের শেষে কোনো নির্দিষ্ট সাফিক্স থাকবে। ঠিক আছে, এটার উদাহরণ আমরা গত ক্লাসে যখন দেখিয়েছিলাম তখন খুব ডিটেলস বলিনি। তাহলে এখানে যখন দেখো যে একটি যদি ফ্যামিলির নামকরণ করতে হয় তাহলে সেই ফ্যামিলির নামের শেষে AC এই সাফিক্সটা থাকতে হবে। যদি কোনো অর্ডারের নামকরণ করা হয় তাহলে ALES and so on। দেখো আমরা কিন্তু আর কি যে ফ্যামিলি এবং আপার লেভেল ট্যাক্সনের যে সাফিক্স গুলি আছে সেগুলিকে আমরা দেখানোর চেষ্টা করেছি। তাহলে এইটা হচ্ছে যে প্রথম। দ্বিতীয় যে কাজটি করে থাকে সেটাকে বলা হচ্ছে কনজার্ভ নেম। কিছু কিছু নামকরণ দেখা যায় যে ইটস ওয়েল সার্কুলেটেড এন্ড ওয়েল ইউজড, এই কারণে কিছু কিছু নামকরণ আমরা ICN এর নীতিমালার অনুসারে পরিবর্তন না করে ইউজ করে থাকি, যেটাকে বলা হচ্ছে কনজার্ভ নেম। এবং এইখানে দেখো যে আমরা যখন ফ্যামিলি ওয়েসির কথা বলছি এর পাশে কিন্তু আমরা লিখে রেখেছি গ্রামিনি। দিস ইজ এ গ্রামিনি ইজ দ্য কনজার্ভ নেম এবং এর ICN অনুসারে নাম হওয়া উচিত হচ্ছে পোয়েসি। বাট যেহেতু গ্রামিনি কমনলি ইউজ ফ্যামিলি, এই জন্য এই নামকরণটিকে আমরা কনজার্ভ করে রেখেছি। এরকম আরো 8টা ফ্যামিলির নামের উদাহরণ আমরা ইউজ করে থাকি। এবং নাম্বার 3 হচ্ছে অথর সাইটেশন।
এখানে দেখো যে আমাদের স্পিসিস এর নামের শেষে আমরা ওরাইজাস স্যাটাইভা এর পরে একটি বড় ক্যাপিটাল লেটার দিয়ে ফুল স্টপ দিয়েছি। এই ক্যাপিটাল লেটারটা মূলত এসেছে হচ্ছে যে যে বিজ্ঞানী প্রথমের নামকরণ করেছেন, এবং এই যে বিজ্ঞানী প্রথম নামকরণ করেছেন এই বিজ্ঞানীর নামটি ওই ট্যাক্সনের নামের শেষে জুড়ে দেওয়ার যে পদ্ধতি, এটাকে আমরা বলছি অথর সাইটেশন। এখানে বলা হচ্ছে যে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রথম এই স্পিসিসটি নামকরণ করেছিলেন বৈধভাবে, এবং এটাকেই বলা হচ্ছে, এই জন্য তার নামের প্রথম অক্ষর এল, এটা আমরা এখানে অ্যাড করেছি। এখন কোশ্চেন হতে পারে যে স্যার অন্যান্য বিজ্ঞানীর নামের প্রথম অক্ষর তো এল হতেই পারে, এখন তো লিনিয়াস ছাড়াও দেয়ার আর thousands of people may have the name L with starting with L. How we can identify them? আমরা মূলত এই ICN এর এই যে প্রথম যে তিনটি কাজ, nomenclature of a taxon, conserved name and author citation, এটা আমরা 1-2 যাদের ইলেকটিভ কোর্স ছিল তাদের একটু ডিটেইলস পড়িয়ে ফেলেছি। এই জন্য এই কোর্সে আমি এটাকে আর ডিটেইলস পড়াবো না। তোমরা যারা এগ্রিকালচার বোটানির ওই কোর্সটি করোনি তারা তোমাদের বন্ধুদের কাছ থেকে পুরাতন নোটটি নিয়ে এটা কি দেখে নিও। এরপরে ICN এর ফোর্থ যে ফাংশন সেটা হচ্ছে রুলস অফ পাবলিকেশন। আমরা প্রথম ফাংশনে কি করলাম, একটি ট্যাক্সনের we have given the name, then we have included the author citation. Then the question is how we can disseminate this information. যদি ডিসেমিনেশন না হয়, লোকজন যদি না জানে, তাহলে তো তুমি যেটি নতুন ট্যাক্সন আইডেন্টিফাই করলা বা তুমি একটি নতুন ট্যাক্সনের নামকরণ করলা, এটা অন্য লোক বা অন্য রিসার্চাররা কিভাবে জানবে? সেই ক্ষেত্রে আমাদের এটা অবশ্যই পাবলিশ করতে হবে, এবং পাবলিশ করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে, যেটা হচ্ছে ফাংশন নাম্বার 4 এ আমরা কিছুটা হলো বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে the fourth function of ICN is the rules of publication, how we published a new name. Rules of publication এর প্রথম শর্ত হচ্ছে this publication must be valid and effective. মানে এই পাবলিকেশনটি বৈধ হতে হবে এবং এটি যাতে সকলের কাছে পৌঁছায় বা গ্রহণযোগ্য হয় সেরকম। আমরা ইচ্ছা করলেই কোনো সোশ্যাল মিডিয়াতে আর কি একটি নাম পাবলিশ করে দিলে এটা গ্রহণযোগ্য হবে না। আমরা সোশ্যাল মিডিয়াতে প্রায়ই দেখি তোমরা তোমাদের নিজের নামই বিভিন্নভাবে রূপান্তর করে ফেলো, ঠিক আছে? ফলে এখন তাহলে কোশ্চেন হচ্ছে যে আমরা কিসের ভিত্তিতে বুঝতে পারবো যে এই পাবলিকেশনটি ভ্যালিড এবং ইফেক্টিভ? এই প্রথম যে এটার আবার প্রথম যে শর্ত হচ্ছে যে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের যে ডেসক্রিপশনটি আছে সেই ডেসক্রিপশন উইল বি ইন কারেক্ট ফর্ম। যে ডেসক্রিপশনটি
কারেক্ট হতে হবে। এখানে তোমার মন গড়া কোনো কিছু লিখলে চলবে না। এটা ট্যাক্সনটি দেখতে যেরকম ঠিক এইটাই ডেসক্রাইব করতে হবে। ফলে বুঝতেই পারছো যে ট্যাক্সোনমিতে ডেসক্রিপশনের কতটা ইম্পর্টেন্স রয়েছে। কারণ এই ডেসক্রিপশনের উপর যদি তুমি ভুল করো তাহলে কি তোমার আইডেন্টিফিকেশন ভুল হবে, আইডেন্টিফিকেশন ভুল হলে নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন সবকিছুই ভুল হয়ে যাবে। তাহলে ভ্যালিড এবং ইফেক্টিভ পাবলিকেশনের ফার্স্ট প্রিকন্ডিশন হচ্ছে কারেক্ট ফর্ম, এরপরে সেকেন্ড হচ্ছে যে ল্যাটিন ডেসক্রিপশন উইথ র্যাঙ্ক। আমরা আইসিএন অনুসারে আমরা এখন যেটা বলছি যে ইটস ক্যান বি ইন ইংলিশ অলসো, বাট ইউ শুড মেনশন দ্য র্যাঙ্ক। এটা কি নতুন স্পিসিস নাকি সাব স্পিসিস নাকি জেনাস নাকি ফ্যামিলি অ্যান্ড সো ওয়ান, তাহলে তার ল্যাটিন ডেসক্রিপশনের সাথে তার র্যাঙ্ক থাকতে হবে। এরপরে আমরা বলছি যে নোমেনক্লেচারাল টাইপ। নোমেনক্লেচারাল টাইপ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে ফিজিক্যাল এন্টিটি, তোমার বাস্তবেই তুমি যে ডেসক্রিপশনটি লিখছো বা যে ট্যাক্সনটি ডেসক্রাইব করছো তার অবস্থান থাকতে হবে। আমি ইমাজিনারি কোনো ডেসক্রিপশন লিখে ইমাজিনারি কোনো স্পিসিসকে আইডেন্টিফাই করতে পারবো না, বা ইমাজিনারি কোনো ট্যাক্সনকে আইডেন্টিফাই করতে পারবো না। আমরা এখন মুভিতে প্রায়ই দেখি যে ইমাজিনারি কিছু ক্রিয়েচার তৈরি হচ্ছে সায়েন্স ফিকশন গুলিতে, এবং আমরা এগুলির কিন্তু কোনো নোমেনক্লেচার বা ক্লাসিফিকেশন করতে পারবো না। তাহলে রুলস অফ পাবলিকেশনের সাথে যে জিনিসটা হচ্ছে যে নোমেনক্লেচারাল টাইপ থাকতে হবে, এবং ওয়্যার দি টাইপ স্পিসিস ইজ স্টোরড বা হাউ ক্যান উই ভেরিফাইড ইট, এটাও বলে দিতে হবে যে এই টাইপের স্পেসিমেনটা আর কি যে অমুক হার্বেরিয়ামে আছে, যেখানে যে কেউ চ্যালেঞ্জ করলে বা চেক করলে চেক করতে পারবে। আমরা নোমেনক্লেচারাল টাইপ সম্বন্ধে পরের পয়েন্টে আরেকটু পড়ব, এবং জাস্ট আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে দিস ইজ ব্যাম্বুসা সালারখানি। আমরা আর কি যে তোমরা ক্লাসের শুরুতেই তোমাদের একজন বন্ধু বা তোমাদের একজন বান্ধবী কোশ্চেন করেছিল যে স্যার এই স্পিসিসের ইপিথেট কি যে স্থানের নাম দিয়েই শুধু হবে কিনা। এখানে যেমন দেখো যে এখানে স্পিসিস ইপিথেটটা আসছে হচ্ছে একজন বাংলাদেশি বৈজ্ঞানিক সালার খানের নামে। তিনি বাংলাদেশে প্ল্যান্ট ট্যাক্সোনমির জনক বলা যেতে পারে, এবং তিনি ঢাকা ইউনিভার্সিটির বটানি ডিপার্টমেন্টের একজন প্রফেসর ছিলেন। এটি একটি বাঁশের স্পিসিস। এখানে বলা হচ্ছে এম কে আলম, ইট মিনস দিস ইজ দ্য অথর সাইটেশন। এরপরে লেখা আছে এসপি ইনোভিটস ইন্ডিকেটস দিস ইজ Asplosys novum, it's a new species, এবং it has been published in Bangladesh Journal of Botany, in the Journal of Plant Taxonomy in 1996 in the volume number 3 and page number 44 and so on. So this is a valid publication. Example of a valid publication. So these are the rules of publication. And the next function is the nomenclatural type. How? So, or we can say typification. সেক্ষেত্রে what is type? আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে this is a type is the or some physical entity associated with the scientific name. Physical entity মানে তার বাস্তব বা শারীরিক উপস্থিতি থাকতে হবে। আমরা কোনো ইমাজিনারি ক্যারেক্টারসকে আইডেন্টিফাই করতে পারবো বা নোমেনক্লেচার করতে পারবো না। এবং এই
যে টাইপ স্পেসিমেনের উপরে প্রথম নোমেনক্লেচারাল ডেসক্রিপশন লেখা হয়ে থাকে তাকেই বলা হচ্ছে নোমেনক্লেচারাল টাইপ। এটাকে আমরা অনেক সময় হলোটাইপও বলে থাকি, অথবা আরো সংক্ষেপে কখনো কখনো টাইপ স্পেসিমেনও বলি। এই টাইপিফিকেশনকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন প্রথমটা হচ্ছে নোমেনক্লেচারাল টাইপ, the next one is isotype. Iso means same but similar. This is similar to the nomenclatural type. যখন আমরা nomenclatural type specimen কালেকশন করি বা যখন আমরা কোনো একটা নতুন ট্যাক্সন আইডেন্টিফাই হচ্ছে বা নতুন ট্যাক্সন আমরা চিনতে পারছি না যখন মনে করি, তখন কি যেটা করা হয় যে একই ট্যাক্সনের একাধিক স্যাম্পল কালেকশন করা হয় তার ডেসক্রিপশন লেখার জন্য। তোমরাও 1-2 তে লিফ অ্যালবাম করেছো অ্যাগ্রোনমিতে, সেক্ষেত্রেও অনেকে এই কাজটা করতে পারো যে ঠিক আছে একই গাছের বা একই প্রজাতির একাধিক পাতা সংগ্রহ করে তোমরা ড্রাই করছো বিছানার নিচে, এরপরে দেখা গেছে যে যেটা সবচেয়ে ভালো এইটা তোমরা তোমাদের অ্যালবামের মধ্যে লাগিয়েছো। এখানেও বিষয়টা এরকম যে যেটা হচ্ছে দি বেস্ট স্পেসিমেন উইল বি দা nomenclatural type and other similar specimen are the isotypes. এবং সাধারণত যে কাজটি করা হয় যে nomenclatural টাইপ যে হারবেরিয়ামে সংরক্ষণ করা হয়, আইসোটাইপ গুলি অন্যান্য হারবেরিয়ামে ডিস্ট্রিবিউশন করা হয় যাতে তারা সংগ্রহ করে রাখতে পারে। সরি, এবং তারাও যেন ওই নতুন স্পিসিসটার ডেসক্রিপশন কম্পেয়ার করে দেখতে পারে। Isotypes has another function. If in some cases the type specimen has been destroyed, in that case one of the isotype specimen may be used as type specimen or nomenclatural type specimen, but it has renamed as lactotype. তোমরা জানো যে ক্যারোলাস লিনিয়াস যখন নামকরণ করেছেন সেটা হচ্ছে কি 1753 সালের দিকে তিনি প্রথম বাইনোমিয়াল নোমেনক্লেচারের কথা বলেছেন। তিনি তার আগে থেকেও স্পেসিমেন সংগ্রহ করেছেন এন্ড সো অন। তাহলে এই স্পেসিমেনগুলির বয়সের কারণেই হোক বা প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণেই হোক, যদি কখনো নোমেনক্লেচারাল টাইপ নষ্ট হয়ে যায় অথবা নোমেনক্লেচারাল টাইপগুলি খুবই সেফলি আমরা সংরক্ষণ করে থাকি, তারপরও ইন সাম অ্যাক্সিডেন্ট এটা নষ্ট হয়ে যেতে পারে বা কখনো দেখা যেতে পারে এটাতে কি যে পোকামাকড়ের বা ছত্রাকের আক্রমণও হতে পারে। তাহলে সেক্ষেত্রে যদি নষ্ট হয়ে যায় তাহলে একটি আইসোটাইপ স্পেসিমেন কি আমরা নোমেনক্লেচারাল টাইপ স্পেসিমেন হিসেবে ইউজ করি, যেটাকে আমরা বলছি ল্যাক্টোটাইপ। যদি এমন অবস্থাটি এরকম হয় যে উই ডোন্ট হ্যাভ nomenclatural type specimen or any isotype specimen, আমাদের যদি দুটাই না থাকে তাহলে we don't have the opportunity to lactotypification, then we have to collect this specimen again on the original collection location or its periphery. Then we denote a type specimen, we call it neotype. Neo শব্দের অর্থ হচ্ছে নিউ। যদি কোনো কারণে নোমেনক্লেচারাল টাইপ নষ্ট হয়ে যায়, আমাদের কাছে অল্টারনেট আইসোটাইপ স্পেসিমেন না থাকে বা ল্যাক্টোটাইপের যে স্পেসিমেন ছিল সেটাও যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে?
ওই ট্যাক্সনটি যেই এলাকা থেকে প্রথম সংগ্রহ করে নোমেনক্লেচার করা হয়েছে সেই জায়গা থেকেই অথবা তার কাছাকাছি জায়গা থেকে সংগ্রহ করে নতুন করে প্রসেসিং এর মাধ্যমে নোমেনক্লেচারাল টাইপ রূপান্তরিত করা হয়, যেটাকে তখন আমরা এই নোমেনক্লেচারাল টাইপকে বলে তখন নিও টাইপ। And the next type is syn type. Syn means কি? United. এবং এই জন্য আমরা টাইপিফিকেশনের সংজ্ঞায় কিন্তু বলেছিলাম টাইপ ইজ দি, মানে একটি অথবা সাম ফিজিক্যাল এন্টিটিস। এই সিন টাইপের ক্ষেত্রে একাধিক ফিজিক্যাল এন্টিটি ইউজ করতে হয় ডেসক্রিপশনের জন্য। যদি এমন হয় যে একই উদ্ভিদের আর কি যে কমপ্লিট ডেসক্রিপশন লেখা যাচ্ছে না, বা একই ট্যাক্সনের মধ্যে ভেজিটেটিভ স্টেজ এবং রিপ্রোডাক্টিভ স্টেজ একসাথে পাওয়া যাচ্ছে না, অথবা রিপ্রোডাক্টিভ স্টেজ ভেজিটেটিভ স্টেজে থাকলেও দিজ আর দি ইউনিসেক্সুয়াল প্ল্যান্টস, তাহলে কি করতে হবে যে মেল রিপ্রোডাক্টিভ অর্গান এক গাছে আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান এক গাছে আছে। এইসব ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র একটি উদ্ভিদ বা একটি প্রাণী নিয়ে তাই ডেসক্রিপশন লিখি, তাহলে কি হবে? এতে এই ডেসক্রিপশনটা কমপ্লিট হবে না। ইন দ্যাট কেসেস উই ইউজড মোর দ্যান ওয়ান ফিজিক্যাল এন্টিটি অর সাম ফিজিক্যাল এন্টিটিস, এবং তাদেরকে একসাথে বলা হচ্ছে সিন টাইপ। দিস ইজ দি typification and different types of nomenclatural types. And the next function is principles of priority. এটার নাম দেখেই বোঝা যাচ্ছে যে প্রায়োরিটি মানে কি, কাকে আমরা প্রাধান্য দেব। এখন সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যদি ইফ ইট ইজ এ ভাস্কুলার প্ল্যান্ট, তবে 1 মে 1753 কে স্টার্টিং পয়েন্ট ধরে ওই ট্যাক্সনের নাম যিনি আগে করেছেন সেই নামটি গ্রহণযোগ্য নাম হবে, আর all other name of the same taxon will be used as synonym. আমরা অনেক সময় দেখবা যে বিভিন্ন ধরনের মূল্য হ্রাস বা সেল চলে, ওখানে বিক্রেতারা বলে দেয় কি যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে, মানে কারো জন্য এটা বুক করে বা ইয়ে করে রাখা যাবে না, স্টোরেজে রাখা যাবে না। এই আমাদের আর কি ট্যাক্সোনমিতেও আমরা এটা ইউজ করে থাকি। যে এখন কোশ্চেন হচ্ছে যে স্যার ভাস্কুলার প্ল্যান্টস এর ক্ষেত্রে কেন এটা 1 মে 1753? আসলে বাইনোমিয়াল নোমেনক্লেচারের কনসেপ্টটা দাঁড় করি আর কি যে কমপ্লিটলি দাঁড় করিয়েছেন মূলত ক্যারোলাস লিনিয়াস, এবং সেটা হচ্ছে 1753 সালে তিনি প্রথম এটাকে ইলাবোরেটলি ডেসক্রাইব করেন। এবং এই কারণেই আমরা বলে থাকি যে ঠিক আছে, যদি কোনো বাইনোমিয়াল নোমেনক্লেচার হয়, কেন ওই 1753 এর আগের নামকরণগুলি ছিল হচ্ছে পলিনোমিয়াল। তোমাদেরকে অলরেডি আমি একটি পলিনোমিয়ালের উদাহরণও দেখিয়েছিলাম। এই কারণেই ওই ডেটটিকে আমরা একটা স্ট্যান্ডার্ড ডেট ধরে তারপর থেকে কার্যকরিতার কথা বলেছি। এর সাথে সাথেই আইসিএন যে কাজটি করে যে অনেক সময় নাম পরিবর্ধন করতে হয়। সো the changing of names is a function of ICN. তুমি যদি কোনো
ট্যাক্সনের নাম চেঞ্জ করতে চাও, বা if we like to change the name of a taxon, we have to go through some specific procedure to complete the changing of names. এখানে আমরা একটা জাস্ট উদাহরণ দিয়েছি যে 2002 সালের আগে পর্যন্ত এই 5টি ফ্যামিলিকে আলাদা আলাদা ফ্যামিলি হিসেবে বলা হয়ে থাকতো। কখনো কখনো এই 5টি ফ্যামিলিকে আবার আরো ছোট করে 9টি ফ্যামিলিতেও ভাগ করা হতো, কিন্তু 2002 সালের জাস্ট ইমিডিয়েট আগে যখন আর কি যে লেটেস্ট যেটা ভাগ করা হতো সেটা হচ্ছে যে 5টি ফ্যামিলি। এবং এই 5টা ফ্যামিলি 2002 সালে প্রথম তার মলিকুলার ক্লাসিফিকেশনের পরে বিজ্ঞানীরা বলার চেষ্টা করলেন যে না, এই 5টা ফ্যামিলিকে ইন্ডিভিজুয়াল 5টা ফ্যামিলি রাখার মতো কোনো কারণ তারা দেখলেন না। তারা 5টা ফ্যামিলিকে একটি ফ্যামিলিতে মার্জ করে দিলেন। তখন যে কোশ্চেনটি আসবে যে যদি 5টা ফ্যামিলি একটি ফ্যামিলিতে আসে, দ্যাটস গুড, এটা হতেই পারে। তাহলে সেই ক্ষেত্রে যে নতুন যে ফ্যামিলিটি হবে তার নামকরণ কিভাবে হবে? সেক্ষেত্রে নামকরণ হতে পারে যে একদম কমপ্লিটলি নতুন একটি নাম আসতে পারে, অথবা এই নামগুলির এই ফ্যামিলিগুলির মধ্যে যেই ফ্যামিলির বৈশিষ্ট্যটি বেশি সব ফ্যামিলিতে দেখা যাচ্ছে সেই বৈশিষ্ট্যটা ওই ফ্যামিলিটার নামটাই আমরা নামকরণ হিসেবে গ্রহণ করতে পারি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার, এর জন্য কি স্যার মাইমোসাসিস সালফিনেসিয়ার প্যাপিলিনেসিয়া ফ্যামিলি কি স্যার লিগুমিনেসিয়া ফ্যামিলি আন্ডারে এসে পড়ছে? হ্যাঁ, এই কারণেই আর কি লিগুমিনেসিয়া ফ্যামিলিকে আমরা কখনো কখনো বলছি যে 3টি সাব ফ্যামিলিতে ভাগ করা হবে। কখনো কখনো কেউ কোনো রিসার্চাররা বলছেন যে না, এটা 3টা সাব ফ্যামিলি না, এটা 3টা ইন্ডিভিজুয়াল ফ্যামিলি। এটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে আর কি যে এখন পর্যন্ত ডিবেট আছে, কিন্তু এখন পর্যন্ত যেটা আর কি যে লেটেস্ট যেটা বলা হচ্ছে যে না, অল Papilionaceae, Pinaceae and Mimosaceae all belongs to the family Leguminaceae as 3 subfamilies. হ্যাঁ, একদম জাস্ট এক্স্যাক্টলি এই অবস্থাতেই এই 5টা ফ্যামিলির নাম কি হতে পারে। এই ক্ষেত্রে বিজ্ঞানীরা যেটা বলেছেন যে না, ঠিক আছে, এই ক্ষেত্রে এই যে ফ্যামিলি এরিকেসির বৈশিষ্ট্যের সাথেই তাদের বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি ম্যাচ করে, এই জন্য এই 5টি ফ্যামিলিকে একত্রিত করেও নামকরণ রাখা হয়েছে ফ্যামিলি এরিকেসি। এখানে পার্থক্য যেটা হয়েছে যে যখন 5টি ফ্যামিলি ইন্ডিভিজুয়ালি ছিল তখন দেখো যে এরিকেসির নামের শেষে আমরা লিখে রাখছি এসএস। এই এসএস এর বিস্তারিত ইলাবোরেট ফর্ম হচ্ছে সেন্সু স্ট্রিক্টো, ইট মিনস ইন ন্যারোয়ার সেন্স। এখন আমরা নতুন যে ফ্যামিলির নামকরণ করেছি এরিকেসি, এই ক্ষেত্রে আমরা নামকরণ করেছি এরিকেসি এসএল, ইট মিনস সেন্সু ল্যাটো, this is Latin word, it means in wider sense। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও আর কি নাম চেঞ্জ করার ক্ষেত্রে তোমরা লিগুমিনেসির যেমন একজন উদাহরণ দিলে, লিগুমিনেসির ক্ষেত্রে যেরকম একটা কমপ্লিটলি নতুন একটি নেমিং করা হয়েছে ফ্যামিলির, কিন্তু এই ক্ষেত্রে এটি কমপ্লিট নতুন নাম না করে ওদের মধ্য থেকে একটি নামকে গ্রহণ করা হয়েছে। আমরা এখন সবাই হাইব্রিডের কথা জানি। এই হাইব্রিড কি হতে পারে? হাইব্রিড
স্পেসিফিক হতে পারে, যে একটি স্পিসিসের মধ্যেই হাইব্রিডাইজেশন হতে পারে, অথবা ইন্টার স্পেসিফিক হতে পারে, যে দুইটা স্পিসিসের মধ্যে হাইব্রিডাইজেশন হতে পারে। সো আইসিএন যদি কোনো ফার্টাইল হাইব্রিড উৎপন্ন হয়, আমরা সবাই জানি যে হাইব্রিড সাধারণত কি, এরা হচ্ছে পরবর্তী নিজের জেনারেশন তৈরি করতে পারে না, তারা হচ্ছে সব আনফার্টাইল। কিন্তু যদি কখনো কখনো কোনো হাইব্রিড যদি ফার্টাইল হয়, যে তারা যদি রিপ্রোডিউস করতে পারে এবং রকিবুল আমি করেছে কেন? তাহলে সেক্ষেত্রে যদি কোনো আমরা একটা ফার্টাইল হাইব্রিড পাই, তাহলে সেই ক্ষেত্রে এবং সে যদি রিজেনারেট করতে পারে, অফস্প্রিং তৈরি করতে পারে, তাহলে সেক্ষেত্রেও তার কি নামকরণ হবে, এটাকে বলছেন নোমেনক্লেচার অফ হাইব্রিড। এবং এই ক্ষেত্রে একটা উদাহরণ হিসেবে আমরা ট্রিটিকেলির নাম বলছি, যে ট্রিটিকেলি ইটস এ ফরেস্ট গ্রাস ফর দ্য টেম্পারেট কান্ট্রি। এবং এই ক্ষেত্রে এটা যেটা হচ্ছে যে সেখানে সিকেলি সিরিয়ালিকে ফিমেল প্যারেন্ট হিসেবে আর ট্রিটিকা মেস্টিভামকে মেল প্যারেন্ট হিসেবে ইউজ করে এই ক্রসটি করা হয়েছে, এবং দিস ইজ এ ফার্টাইল হাইব্রিড। ইট ক্যান মেক্স ইটস ওন progeny and so on. And the last one is the nomenclature of cultivated plants. বর্তমানে it is controlled by another code, সেটাকে আমরা বলতেছি ICNCP, but at the initial level, or at the beginning of ICBN, it includes within the botanical nomenclature. সেটা তোমাদের জানার জন্য যে নোমেনক্লেচার অফ কাল্টিভেটেড প্ল্যান্টস আগে আইসিএন এর মধ্যেই ছিল, কিন্তু এখন এটাকে আমরা আরেকটা কোড হিসেবে ইউজ করছি, সেটা হচ্ছে ICNCP, ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর কাল্টিভেটেড প্ল্যান্টস। এবং মূলত ICNCPর মাধ্যমেই আমরা বিশেষ করে ডিফারেন্ট ভ্যারাইটির যে নামকরণ করা হয়ে থাকে, এই ভ্যারাইটির নামকরণের আন্তর্জাতিক স্বীকৃতি আমরা মূলত ICNCPর মাধ্যমেই পেয়ে থাকি। আর তুমি আরেকটি জিনিস তোমরা লক্ষ্য করেছো, তোমাদেরকে যখন বলেছি যে ICBN is modified into ICN, যখন ICBN ছিল তখন কিন্তু নোমেনক্লেচারের মধ্যে অ্যালজি, ফানজাই, ব্যাকটেরিয়া, লোয়ার এন্ড হায়ার প্ল্যান্ট সবগুলি ছিল। এখন কিন্তু আমরা যখন ICN বলছি তখন কিন্তু বলছি কি, নোমেনক্লেচার অফ অ্যালজি, ফানজাই এন্ড প্ল্যান্টস। এর মধ্যে থেকে কি হচ্ছে, ব্যাকটেরিয়া আলাদা হয়ে গেছে। ফলে এখন ব্যাকটেরিয়ার নোমেনক্লেচারের জন্য একটি ইন্টারন্যাশনাল কোড আছে। এই সম্বন্ধে তোমাদেরকে প্ল্যান্ট প্যাথোলজি ডিপার্টমেন্ট যখন ফানজাই ব্যাকটেরিয়া পড়াবে তখন ওই ক্ষেত্রে তোমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট
nomenclature and just this is a time for question. If you have some question, you can raise your hands and you can unmute and make questions, or you can write in the chat box. কারো কোনো প্রশ্ন থাকলে বড়, তাহলে আমরা আমাদের পরের বিষয়ে চলে যাব। হ্যাঁ, বলো স্যার। ওরা এই যে সার্টিফাই এই জেনাসের নামটা যদি সংক্ষেপে লিখি ও ডট, তাহলে এর নিচে কি আন্ডারলাইন করতে হবে? অবশ্যই। আর স্যার শুধু জেনাসের নাম লিখলেও তো আন্ডারলাইন করতে হবে, তাই না? হ্যাঁ, জেনাস থেকে তার নিচের লেভেলের যে কোনো ট্যাক্সনের নামকরণ করতে আর কি, যে নামকরণ করা বা নাম লিখার ক্ষেত্রে মাস্ট বি আন্ডারলাইন অর ইন ইটালিক ফর্ম। তোমরা মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে দেখছো যে এখানে একটি ফন্ট আছে যেটাকে তারা বলছে ইটালিক, বললে তোমরা ইটালিক ফন্টে লিখতে পারো। আর হাতে লেখার সময় যেহেতু ইটালিক ফন্ট একটু বাঁকা করে লিখতে হয়, অনেক সময় বোঝা যায় না যে এটা কি ইটালিক না নরমাল, সেক্ষেত্রে আন্ডারলাইন করে দিতে পারো, কিন্তু ইট ইজ মাস্ট। স্যার সরি, আমাদের এখানে ইন্টারনেটের কানেকশন ড্রপ করেছিল, বলে আমি বের হয়ে গেছিলাম ইয়ে থেকে। তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? নাহলে আমরা দ্বিতীয় অংশ যেটা বলতেছিলাম যে আমরা প্ল্যান্ট ক্লাসিফিকেশনটি শুরু করব। স্যার, রুলস অফ পাবলিকেশনের এক্সাম্পলটা যদি কাইন্ডলি আরেকবার বলতেন। রুলস অফ পাবলিকেশনের এক্সাম্পল সেটা হচ্ছে যে রুলস অফ পাবলিকেশনের এক্সাম্পল তোমাদেরকে দেখাইনি, আমি দেখিয়েছি যেটা, সেটা হচ্ছে যে এটা আর কি যে কিভাবে লিখতে হয় সেটা। জি স্যার, ওইটাই আরেকবার যদি একটু বলতেন।
ঠিক আছে, যেখানে দেখো যে এখানে দিস ইজ এ নিউ স্পিসিস ব্যাম্বুসা সালারখানি। These authors is described and named by Professor Dr. M.K. Alam. He was a researcher of Bangladesh Forest Research Institute. This is a new species novum, and it is published in Bangladesh Journal of Plant Taxonomy. এবং আমরা আর কি যে বলছি যে বাংলাদেশ জার্নাল অফ প্ল্যান্ট ট্যাক্সোনমি হচ্ছে যে এরকম একটি জার্নাল যেটাকে ইন্টারন্যাশনালি রিকগনাইজ করে এবং ICN এর যে রুলস অনুসারে ইটস আ ভ্যালিড এন্ড ইফেক্টিভ পাবলিকেশন। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান জাস্ট সার্চ ইন দ্য গুগল এন্ড ইউ ক্যান গো টু দ্য হোম পেজ অফ বাংলাদেশ জার্নাল অফ প্ল্যান্ট ট্যাক্সোনমি। এবং তারপরে আমরা যেটা বলছি যে এটা 3 নম্বর ভলিউমের 44 নম্বর পেজে এটা প্রথম পাবলিশড হয়েছে এবং এটা পাবলিশড হয়েছে 1996 সালে। স্যার টাইপিফিকেশনের ক্ষেত্রে সিন টাইপটা একটু বললে ভালো হতো। সিন টাইপের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে if we cannot describe a species completely from the or describe a taxon completely from one specimen, in that case we can use more than one specimen এবং তখন ওই দুইটি স্পেসিমেনকে আমরা একসাথে নোমেনক্লেচারাল টাইপ বলতেছি এবং এটাকেই বলছি আমরা সিন টাইপ। সিন মিন্স ইউনাইটেড, মোর দ্যান ওয়ান নোমেনক্লেচারাল টাইপস আর ইউনাইটেড টুগেদার। আমরা সবচেয়ে সহজ উদাহরণ যদি দেই, আমাদের যে স্পিসিস হিউম্যান বিংস, এটা কি যে হোমোসেপিয়েন্স, তাই তো? হোমোসেপিয়েন্সের ক্ষেত্রে আমাদের মেল এবং ফিমেল entity is completely different. If we like to describe the specimen species as a whole, we have to use the two types of description. One is the male parts and another is the female parts and so on. So তখন আমরা বলছি এটাকে সিন টাইপ। আর নিও টাইপস এর কথা বলছি যে ইটস এ নিও টাইপ মিন্স নিউ যদি কোনো কারণে nomenclatural types or isotypes or lactotypes, 3 ধরনের টাইপই যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি যে আমরা আর কি যে নতুন করে টাইপ স্পেসিমেন সংগ্রহ করে সেটাকে নোমেনক্লেচারাল টাইপ হিসেবে ইউজ করে থাকি এবং তখন এটাকে আর নোমেনক্লেচারাল টাইপ বলা যাবে না, তখন ইটস এ নিউ টাইপ। নিউ মিন্স নিউ, ইটস এ নিউ টাইপ স্পেসিমেন। এবং এই ক্ষেত্রে আমরা বলছি যে সাধারণত যে জায়গা থেকে প্রথম এটা আইডেন্টিফিকেশন হয়েছিল সেখান থেকে কালেকশন করতে পারলেই ভালো, যদি না হয় তাহলে তার পরিফেরি থেকে আমরা কালেকশন করতে পারবো। আমরা এখন শুরু করতে চাই আমাদের যে সেটা হচ্ছে যে প্ল্যান্ট ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনেরও ইনিশিয়াল ধারণা তোমাদেরকে ক্লাস 9-10 দেয়া হয়েছে।
এখানে খুব সহজ ভাবে যদি বলি তাহলে যদি কি যে বলা যাচ্ছে যে তাকে যে কোনো ভাবে যে সাজানো, আমরা যেটা বলতেছিলাম যে ল অফ অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টের যে এই অ্যারেঞ্জমেন্টটাকেই আমরা বলছি ক্লাসিফিকেশন। তাহলে ক্লাসিফিকেশনকে যদি আমরা একটু সংজ্ঞা দেখতে চাই তাহলে প্ল্যান্ট ক্লাসিফিকেশন ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ গ্রুপস অফ প্ল্যান্টস উইথ particular circumscription by rank position according to artificial criteria, phenetic similarities or phylogenetic relationship. আমরা এই যে অ্যারেঞ্জমেন্ট করছি, অ্যারেঞ্জমেন্টটা কিসের উপর ভিত্তি করে করতে হবে বা করা যেতে পারে সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ক্রাইটেরিয়া। যেমন সোজাসুজি যদি আমরা বলি যে ঠিক আছে কেউ আর কি যে কেউ হাঁটাচলা করতে পারে, কেউ হাঁটাচলা করতে পারে না, এর উপর ভিত্তি করে আমরা একটা ক্লাসিফিকেশন করে ফেললাম যে কে হচ্ছে স্থবির আর কে হচ্ছে চলমান। ইটস মাইট বি ওয়ান টাইপ অফ ক্লাসিফিকেশন। অথবা করতে পারে যে ঠিক আছে যে কে দেখতে কিরকম, দেখতে যারা যারা একই রকম তাদেরকে আমরা একটা গ্রুপ করলাম। অথবা আর একটা ক্লাসিফিকেশন হতে পারে ইটস বেসড অন phylogenetic relationship, how it's evolved or what's the origin. আমরা ক্লাসিফিকেশনকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে phenetic classification, it's based on overall similarities, or phylogenetic classification, it's based on evolutionary history of taxa. আমরা কিন্তু যখন কম্পোনেন্টস অফ প্ল্যান্ট ক্লাসিফিকেশন বলেছিলাম তখন কিন্তু এই দুটি শব্দ আমরা শিখে এসেছি। এখন ফেনেটিক ক্লাসিফিকেশনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন, ইটস বেসড অন অনলি ওয়ান অর ফিউ ক্যারেক্টার্স। আমি যেমন একটা উদাহরণ দিলাম যে কে স্থবির আর কে চলমান, এইটার উপর ভিত্তি করে যদি আমরা ক্লাসিফিকেশন করি, দিস মে বি আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। এবং প্ল্যান্টস এর ক্ষেত্রে Carolus Linnaeus at first it's a complete একটি ক্লাসিফিকেশন সিস্টেম দেওয়ার চেষ্টা করছেন, যেটা হচ্ছে যে বেসড অন স্টেমেন নাম্বার, পজিশন, লোকেশন এক্সেট্রা। এবং এটাকে আমরা বলছি যে one type of artificial classification. And second phenetic classification is natural classification. In this classification, as many as taxonomic characters are included in this classification. এবং এই ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ক্লাসিফিকেশনের উদাহরণ হচ্ছে জন বেনথাম এন্ড স্যার জোসেফ ডাল্টন হুকারের ক্লাসিফিকেশন। এবং ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনের ক্ষেত্রে সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে অ্যাংলার এন্ড প্র্যান্টলের ক্লাসিফিকেশন। এবং আমরা এই ক্লাসিফিকেশনের বেসলাইন কিন্তু এখনো যতগুলি মডার্ন ক্লাসিফিকেশন হচ্ছে আমরা ইউজ করে থাকি। আমরা মূলত এই ক্লাসে আমাদের ফাইনাল গোল হচ্ছে যে মডার্ন যে ক্লাসিফিকেশন বা মডার্ন যে ফাইলোজেনেটিক সিস্টেম, এই ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সিস্টেমটাকে শেখা, এটা কিন্তু আমাদের মেইন গোল, ঠিক আছে? এবং এই গোলটা শেখার জন্য আমাদের আসলে জানা দরকার যে আগের ক্লাসিফিকেশন সিস্টেমগুলি কেমন ছিল, কেন আমরা ওই ক্লাসিফিকেশন সিস্টেমগুলি থেকে মডিফিকেশনের মাধ্যমে নতুন নতুন ক্লাসিফিকেশন সিস্টেম তৈরি করছি, ঠিক আছে? এবং তোমরা যারা এগ্রিকালচারাল বোটানিতে পড়ে আসছো তাদেরকে আমরা আর কি যে অ্যাটলিস্ট ডিফারেন্ট ক্লাসিফিকেশন সিস্টেমের ইভলিউশন, কেন এটি পরিবর্তিত হয়েছে বা হোয়াটস আর দি মেজর জাস্ট মেরিটস এন্ড ডিমেরিটস, এটা শিখিয়েছিলাম এই কারণে যে আমরা এই ক্লাসে মূলত তাদের যে ক্লাসিফিকেশন লেআউটটি, এই লেআউটটির মধ্যে আমরা বেশি ইম্পর্টেন্স দেব।